জর্জ বার্নার্ড শ জন্ম ২৬শে জুলাই ১৯৮৫ সালে এবং মৃত্যু ২রা নভেম্বর ১৯৫০ সালে। জর্জ বার্নার্ড শ ছিলেন একজন বিখ্যাত আইরিশ নাট্যকার, সমালোচক এবং সমাজ সংস্কারক, যিনি বিশ্ব সাহিত্যে তার তীক্ষ্ণ বুদ্ধি, ব্যঙ্গাত্মক শৈলী এবং সামাজিক সমস্যার ওপর গভীর চিন্তাভাবনার জন্য পরিচিত। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণকারী শ স্বল্প শিক্ষার পর লন্ডনে চলে আসেন, যেখানে তিনি সাহিত্য ও সাংবাদিকতার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়েন। তার লেখা বিখ্যাত নাটকগুলি যেমন পিগম্যালিয়ন, ম্যান অ্যান্ড সুপারম্যান এবং সেন্ট জোয়ান সমাজে শ্রেণী বৈষম্য, ধর্ম, নীতিবোধ এবং স্বাধীনতার বিষয় গভীর প্রশ্ন উত্থাপন করে। বার্নার্ড শ ছিলেন একজন ফেবিয়ান সমাজতন্ত্রী, যিনি সমাজ সংস্কার ও সমতার পক্ষে সোচ্চার ছিলেন। তিনি তার রচনায় এবং বক্তৃতায় স্বাধীনতা, শ্রেণী সংগ্রাম এবং শ্রমিকদের অধিকার নিয়ে স্পষ্ট মত প্রকাশ করতেন। ১৯২৫ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং ১৯৩৮ সালে তার পিগম্যালিয়ন নাটকের চিত্রনাট্যের জন্য তিনি অস্কার পান। তার রচনাগুলি ব্যঙ্গ, হাস্যরস এবং মানবিক দর্শনের এক অনন্য সমন্বয়। শ তার জীবনের শেষ পর্যন্ত লেখালেখি ও সমাজের উন্নতির জন্য কাজ করে গেছেন এবং তার প্রভাব আজও বিশ্বব্যাপী সাহিত্য ও সমাজ চিন্তায় অনুভূত হয়। জর্জ বার্নার্ড শর ফ্রিডম বা স্বাধীনতা বক্তব্যটি রেডিওতে সম্প্রচারিত হয় ১৯৩৫ সালে বিবিসি টক শো হিসেবে। শুরু হচ্ছে ফ্রিডম বাই জর্জ বার্নার্ড শ। স্বাধীনতা কি? একজন সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি কে? স্পষ্টতই এমন একজন যিনি যা খুশি তাই করতে পারেন, যখন খুশি, যেখানে খুশি, অথবা যদি তিনি চান তবে কিছুই না করতে পারেন। কিন্তু এমন কোনো ব্যক্তি নেই এবং এরকম কখনোই হতে পারে না। আমরা চাই বা না চাই, আমাদের জীবনের ১/৩ সময় ঘুমোতেই হয়, পোশাক পরতে হয়, খুলতে হয়, খাওয়া দাওয়ায় কয়েক ঘন্টা ব্যয় করতে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতে প্রায় অনেকখানি সময় লাগে। দিনের অর্ধেক সময় আমরা প্রকৃতির দাস, এমন প্রয়োজনীয়তার কাছে যা আমরা এড়াতে পারি না। আমরা রাজা হই বা হাজার দাসের মালিক হই, অথবা নম্র শ্রমিক হই যার একমাত্র সেবক তার স্ত্রী। আর স্ত্রীদেরকে আবার জনসংখ্যা বৃদ্ধির জন্য সন্তান জন্মদানের অতিরিক্ত ভারী দাসত্ব বহন করতে হয়। এই প্রাকৃতিক কাজগুলো এড়িয়ে যাওয়া যায় না, কিন্তু এগুলো অন্যান্য কাজের দিকে নিয়ে যায় যেগুলো এড়ানো সম্ভব। যেহেতু আমাদের খেতে হয়, তাই প্রথমে খাদ্য সংগ্রহ করতে হয়। যেহেতু ঘুমোতে হয়, তাই বিছানা, বিছানার চাদর, চিমনিযুক্ত ঘর এবং কয়লা লাগে। যেহেতু রাস্তায় হাঁটতে হয়, তাই আমাদের নগ্নতা ঢাকতে পোশাক প্রয়োজন। এখন খাদ্য, ঘর এবং পোশাক মানুষের শ্রমে উৎপন্ন হয়, কিন্তু উৎপন্ন হওয়ার পর তা চুরি হতে পারে। যদি আপনি মধু পছন্দ করেন, তবে মৌমাছিদের শ্রমে তা উৎপন্ন করিয়ে নিয়ে চুরি করতে পারেন। যদি আপনি এতটাই অলস হন যে নিজের পায়ে হাঁটতে চান না, তবে ঘোড়াকে দাস বানাতে পারেন। আর যা আপনি ঘোড়া বা মৌমাছির সঙ্গে করেন, তাই পুরুষ, নারী বা শিশুর সঙ্গেও করতে পারেন, যদি আপনি তাদের উপর বল প্রয়োগ, প্রতারণা
বা কৌশলের মাধ্যমে ক্ষমতা পান। এমনকি তাদের শেখান যে আপনার স্বাধীনতার জন্য তাদের স্বাধীনতা উৎসর্গ করা তাদের ধর্মীয় কর্তব্য। তাই সাবধান, যদি আপনি কোনো ব্যক্তি বা শ্রেণীকে আপনার উপর ক্ষমতা পেতে দেন, তিনি প্রকৃতির দাসত্বের যে অংশ স্থানান্তর করা সম্ভব তা আপনার কাঁধে চাপিয়ে দেবেন। আর আপনি দেখবেন আপনি দিনে 8 থেকে 14 ঘন্টা কাজ করছেন, যেখানে যদি শুধু নিজের এবং পরিবারের জন্য সংগ্রহ করতে হতো তবে অর্ধেক সময় বা তারও কম সময় আরামে কাজ শেষ করতে পারতেন। সৎ সরকারের উদ্দেশ্য হওয়া উচিত এইভাবে আপনার উপর প্রতারণা বন্ধ করা। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, বেশিরভাগ সরকারের উদ্দেশ্য ঠিক উল্টো। তারা আপনার দাসত্ব জোর করে চাপিয়ে দেয় এবং তাকে স্বাধীনতা বলে। তবে তারা আপনার দাসত্ব নিয়ন্ত্রণ করে, আপনার মালিকদের লোভকে নির্দিষ্ট সীমার মধ্যে রাখে। যখন নিগ্রো জাতীয় দাসত্বের চেয়ে মজুরি দাসত্ব কম খরচের হয়, তখন তারা দাসত্ব বিলুপ্ত করে আপনাকে এক নিয়োগকর্তা বা মালিকের থেকে আরেকজনের মধ্যে বেছে নিতে স্বাধীন করে, এবং এটাকে তারা স্বাধীনতার গৌরবময় বিজয় বলে, যদিও আপনার জন্য এটা কেবল রাস্তায় ফেলে দেওয়ার চাবি। আপনি যখন অভিযোগ করেন, তারা প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে আপনি নিজেই দেশ শাসন করবেন। তারা এই প্রতিশ্রুতি পূরণ করে আপনাকে একটি ভোট দিয়ে এবং প্রতি 5 বছরে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে তাদের 2জন ধনী বন্ধু আপনার ভোট চায় এবং আপনি স্বাধীনভাবে বেছে নিতে পারেন কাকে ভোট দেবেন, যাতে অন্যজনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা যায়। এমন একটি পছন্দ যা আপনাকে আগের চেয়ে একটুও স্বাধীন করে না, কারণ এটি আপনার শ্রমের সময় 1 মিনিটও কমায় না। কিন্তু সংবাদপত্রগুলো আপনাকে আশ্বাস দেয় যে আপনার ভোট নির্বাচনের ফলাফল নির্ধারণ করেছে এবং এটি আপনাকে একটি গণতান্ত্রিক দেশে স্বাধীন নাগরিক করে। আশ্চর্যের বিষয় হলো, আপনি এতটাই মূর্খ যে তাদের কথা বিশ্বাস করেন। এখন প্রকৃতির প্রতি মানুষের প্রাকৃতিক দাসত্ব এবং মানুষের প্রতি মানুষের অপ্রাকৃতিক দাসত্বের মধ্যে আরেকটি বড় পার্থক্য লক্ষ্য করুন। প্রকৃতি তার দাসদের প্রতি দয়ালু। যদি সে আপনাকে খাওয়া দাওয়ার জন্য বাধ্য করে, তবে খাওয়া দাওয়াকে এতটাই আনন্দদায়ক করে যে যখন আমরা সামর্থ্য রাখি, আমরা অতিরিক্ত খাই এবং পান করি। ঘুম না হলে আমরা পাগল হয়ে যাই, কিন্তু ঘুম এতটাই মনোরম যে সকালে উঠতে আমাদের খুব কষ্ট হয়। আর চিমনি এবং পরিবার তরুণদের কাছে এতটাই মনোরম মনে হয় যে তারা বিয়ে করে এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য বিল্ডিং সোসাইটিতে যোগ দেয়। তাই আমরা আমাদের প্রাকৃতিক চাহিদাগুলোকে দাসত্ব হিসেবে বিরক্তি প্রকাশ না করে তাদের তৃপ্তিতে সবচেয়ে বেশি আনন্দ পাই। আমরা এগুলোর প্রশংসায় সেন্টিমেন্টাল গান লিখি। একজন ভবঘুরে হোম সুইট হোম গেয়ে তার রাতের খাবার উপার্জন করতে পারে। মানুষের প্রতি মানুষের দাসত্ব এর ঠিক বিপরীত। এটি শরীর এবং আত্মার জন্য ঘৃণ্য। আমাদের কবিরা এর প্রশংসা করেন না। তারা ঘোষণা করেন যে কোনো মানুষ এতটাই ভালো নয় যে সে অন্য মানুষের মালিক হতে পারে। সাম্প্রতিক মহান ইহুদি ভাববাদী মার্কস নামের একজন ভদ্রলোক তার জীবন কাটিয়েছেন এটি প্রমাণ করতে যে মানুষের প্রতি মানুষের দাসত্ব যদি আইন দ্বারা বন্ধ না করা হয়, তবে এটি স্বার্থপর নিষ্ঠুরতার চরমে পৌঁছে যায়। আপনি নিজেই দেখতে পান যে এটি একটি অবিরাম গৃহযুদ্ধের অবস্থা তৈরি করে, যাকে বলা হয় শ্রেণীযুদ্ধ। দাসদের এবং তাদের মালিকদের মধ্যে, যারা একদিকে ট্রেড ইউনিয়ন এবং অন্যদিকে নিয়োগকর্তা ফেডারেশন হিসেবে সংগঠিত। সেন্ট থমাস মোর
যিনি সম্প্রতি সাধু ঘোষিত হয়েছেন, তিনি মনে করতেন যে এই সংগ্রাম শেষ না হওয়া পর্যন্ত আমরা কখনো শান্তিপূর্ণ স্থিতিশীল সমাজ পাব না। যতক্ষণ না দাসত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হয় এবং প্রত্যেককে তার নিজের হাত ও মস্তিষ্ক দিয়ে বিশ্বের কাজের ন্যায্য অংশ করতে বাধ্য করা হয় এবং অন্য কারো ওপর তা চাপানোর চেষ্টা না করা হয়। স্বাভাবিকভাবেই মালিক শ্রেণী তাদের সংসদ, স্কুল এবং সংবাদপত্রের মাধ্যমে আমাদের দাসত্ব উপলব্ধি করা থেকে বিরত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালায়। আমাদের শৈশব থেকেই শেখানো হয় যে আমাদের দেশ স্বাধীনতার দেশ এবং আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য স্বাধীনতা জিতেছেন যখন তারা রাজা জনকে ম্যাগনা কার্টায় স্বাক্ষর করতে বাধ্য করেছিলেন, যখন তারা স্প্যানিশ আর্মাডাকে পরাজিত করেছিলেন, যখন তারা রাজা চার্লসের মাথা কেটেছিলেন, যখন তারা রাজা উইলিয়ামকে বিল অফ রাইটস মেনে নিতে বাধ্য করেছিলেন, যখন তারা আমেরিকান স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেছিলেন এবং তা বাস্তবায়ন করেছিলেন, যখন তারা ইটনের খেলার মাঠে ওয়াটারলু এবং ট্রাফালগারের যুদ্ধ জিতেছিলেন, এবং যখন সাম্প্রতিক সময় তারা অনিচ্ছাকৃতভাবে জার্মান, অস্ট্রিয়ান, রাশিয়ান এবং অটোমান সাম্রাজ্যগুলোকে প্রজাতন্ত্রে রূপান্তরিত করেছিলেন। যখন আমরা অভিযোগ করি তখন আমাদের বলা হয় যে আমাদের সব দুঃখ কষ্ট আমাদের নিজেদের কর্মের ফল, কারণ আমাদের ভোট আছে। যখন আমরা বলি ভোটের কি উপকার, তখন আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে আমাদের ফ্যাক্টরি আইন, মজুরি বোর্ড, বিনামূল্যে শিক্ষা, নিউ ডিল এবং ভাতা আছে। আর কোনো যুক্তিসঙ্গত মানুষ আর কি চাইতে পারে? আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে ধনীদের আয়ের 1/4, 1/3, এমনকি অর্ধেক বা তারও বেশি কর দিতে হয়, কিন্তু দরিদ্রদের কখনো মনে করিয়ে দেওয়া হয় না যে তাদের মজুরির ততটাই ভাড়া হিসেবে দিতে হয় এবং তাদের প্রতিদিন দ্বিগুণ সময় কাজ করতে হয়, যা তারা স্বাধীন হলে প্রয়োজন হতো না। যখন বিখ্যাত লেখকরা এই প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যেমন অষ্টাদশ শতাব্দীতে ভল্টেয়ার এবং রুশো এবং টম পাইন, বা ঊনবিংশ শতাব্দীতে কবেট এবং শেলি, কার্ল মার্কস এবং লাজালে, বা বিংশ শতাব্দীতে লেনিন এবং ট্রটস্কি, তখন আপনাকে শেখানো হয় যে তারা নাস্তিক, উচ্ছৃঙ্খল, খুনি এবং দুর্বৃত্ত, এবং প্রায়ই তাদের বই কেনা বা বিক্রি করা অপরাধ হিসেবে গণ্য হয়। যদি তাদের শিষ্যরা বিপ্লব করে তবে ইংল্যান্ড তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং অন্য শক্তিগুলোকে ঋণ দেয় যাতে তারা বিপ্লবীদের দাসত্বের ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করতে বাধ্য করে। যখন এই জোট ওয়াটারলুতে সফল হয়েছিল তখন এই বিজয়কে ব্রিটিশ স্বাধীনতার আরেকটি জয় হিসেবে প্রচার করা হয়েছিল এবং ব্রিটিশ মজুরি দাসরা লর্ড বায়রনের মতো শোক প্রকাশ না করে এটি বিশ্বাস করে উৎসাহে উল্লাস করেছিল। যখন বিপ্লব জয়ী হয়, যেমন 1922 সালে রাশিয়ায় হয়েছিল, তখন যুদ্ধ বন্ধ হয়, কিন্তু গালাগালি, অপবাদ, মিথ্যা অব্যাহত থাকে যতক্ষণ না বিপ্লবী রাষ্ট্র একটি প্রথম শ্রেণীর সামরিক শক্তিতে পরিণত হয়। তখন আমাদের কূটনীতিকরা, যারা বছরের পর বছর বিপ্লবী নেতাদের জঘন্য খলনায়ক এবং অত্যাচারী হিসেবে নিন্দা করেছিলেন, তাদের ঘুরে দাঁড়িয়ে তাদের রাতের খাবারে আমন্ত্রণ জানাতে হয়। এই বিপুল পরিমাণ প্রতারণা কেবল দাসত্বপ্রাপ্ত জনগণকে বিভ্রান্ত করার জন্যই নয়, এটি মালিক শ্রেণীকে আরও বেশি বিভ্রান্ত করে। একজন ভদ্রলোক যার মন গঠিত হয়েছে প্রিপারেটরি স্কুলে, তারপর পাবলিক স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের কোর্সে, তিনি এই জায়গাগুলোতে শেখানো মিথ্যা ইতিহাস, অসৎ রাজনৈতিক অর্থনীতি এবং
স্নবারি দ্বারা শ্রমিকের চেয়ে অনেক বেশি প্রতারিত হন, কারণ তার শিক্ষা তাকে শেখায় যে তিনি একজন অসাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের চেয়ে উচ্চ, যাদের কাজ তার পোশাক পরিষ্কার করা, তার পার্সেল বহন করা এবং তার জন্য আয় উপার্জন করা। এবং তিনি এই দৃষ্টিভঙ্গির সঙ্গে সম্পূর্ণ একমত হন। তিনি সত্যিই বিশ্বাস করেন যে যে ব্যবস্থা তাকে এত আনন্দদায়ক অবস্থানে রেখেছে এবং তার গুণের প্রতি এমন ন্যায় বিচার করেছে তা সর্বোত্তম ব্যবস্থা, এবং তিনি তার এবং আপনার শেষ রক্তবিন্দু পর্যন্ত এর প্রতিরক্ষায় দিতে হবে। কিন্তু আমাদের ভাড়ার বোঝা, কম মজুরি, নিকৃষ্ট ব্যবহার এবং ভাতায় ফেলে দেওয়া শ্রমিকদের বিশাল জনগোষ্ঠী এটি নিয়ে এতটা নিশ্চিত বোধ করতে পারে না। ঘটনাগুলো এর বিরুদ্ধে খুব কঠিন সময় যেমন আমরা এখন পার করছি, তাদের বিরক্তি এবং হতাশা কখনো কখনো তাদের সব কিছু উল্টে ফেলতে প্ররোচিত করে এবং তাদেরকে নেপোলিয়নীয় প্রতিভার কোনো ব্যক্তির দ্বারা গ্যাংস্টারিজম থেকে উদ্ধার করতে হয়, যিনি সম্রাট হওয়ার কল্পনা করেন এবং যার সাহস, মস্তিষ্ক এবং শক্তি আছে সুযোগটি গ্রহণ করার। কিন্তু যে দাসরা সম্রাটের জন্য উল্লাস করে তারা ব্রিটিশ বা আমেরিকান ব্যালট পেপারে ক্রস দিলেও তাদের স্বাধীনতার ক্ষেত্রে কোনো পার্থক্য হতো না। এই পর্যন্ত আমি কেবল সাধারণ প্রাকৃতিক এবং ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেছি। আমি কোনো সিদ্ধান্ত টানছি না, কারণ তা বিতর্কের দিকে নিয়ে যাবে এবং আপনি আমাকে উত্তর দিতে না পারলে বিতর্ক ন্যায্য হবে না। আমি ওয়্যারলেসে কখনো বিতর্ক করি না। আমি আপনাকে আপনার নিজের সিদ্ধান্ত নিতে বলছি না, কারণ আপনি যদি সঠিক ধরনের মাথা না থাকে তবে আপনি কিছু বিপজ্জনক সিদ্ধান্ত টানতে পারেন। সবসময় মনে রাখবেন যে যদিও কেউ দাস বলা পছন্দ করে না, তা থেকে এটা অনুসরণ করে না যে দাসত্ব খারাপ জিনিস। মহান ব্যক্তিরা যেমন অ্যারিস্টটল মনে করতেন যে আইন, শৃঙ্খলা এবং শাসন অসম্ভব হবে যদি না যাদের মানুষকে মানতে হয় তারা সুন্দরভাবে সজ্জিত এবং অলংকৃত হয়, পোশাক পরে, ইউনিফর্মে বিশেষ উচ্চারণে কথা বলে, প্রথম শ্রেণীর ক্যারেজ বা সবচেয়ে দামি গাড়িতে ভ্রমণ করে অথবা সবচেয়ে সুশিক্ষিত ঘোড়ায় চড়ে এবং কখনো নিজের জুতো পরিষ্কার না করে এমন কিছু না করে যা বেল বাজিয়ে সাধারণ মানুষকে দিয়ে করানো যায়। এর অর্থ অবশ্যই তাদের খুব ধনী করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছাড়া যা সাধারণ মানুষের মনে প্রায় ঐশ্বরিক শ্রেষ্ঠত্বের ছাপ ফেলে। সংক্ষেপে বলা হয়, আপনাকে অজ্ঞ পূজারী বানাতে হবে, তবেই তারা বাধ্য শ্রমিক এবং আইন মান্য নাগরিক হবে। এটি প্রমাণ করার জন্য আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে যদিও 10 জন ভোটারের মধ্যে 9 জনই সাধারণ শ্রমিক, তবুও তাদের মধ্যে কয়েকজনকে তাদের নিজের শ্রেণীর সদস্যদের জন্য ভোট দেওয়ার জন্য রাজি করানো খুব কষ্টকর। যখন নারীদের ভোটাধিকার দেওয়া হয় এবং সংসদে বসার অধিকার দেওয়া হয়, তখন তারা তাদের ভোটের প্রথম ব্যবহার করে শ্রমিকদের স্বাধীনতার জন্য লড়াই করে এবং বছরের পর বছর নিবেদিত ও বিশিষ্ট সেবা দেওয়া নারী প্রার্থীদের পরাজিত করে। তারা কেবল একজন নারীকে নির্বাচিত করেছিল, একজন উচ্চপদস্থ ধনী মহিলা, যিনি অসাধারণ আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী। এখন বলা হয় এটাই মানুষের স্বভাব এবং আপনি মানুষের স্বভাব পরিবর্তন করতে পারেন না। অন্যদিকে বলা হয় যে মানুষের স্বভাব পরিবর্তন করা বিশ্বের সবচেয়ে সহজ জিনিস যদি আপনি তাকে যথেষ্ট তরুণ বয়সে ধরেন এবং দাস শ্রেণীর পূজা এবং মালিক শ্রেণীর অহংকার সম্পূর্ণভাবে
শিক্ষা এবং প্রতারণার কৃত্রিম ফল। একটি বিপরীত শিক্ষা এবং প্রতারণার মাধ্যমে বিপরীত মানসিকতা তৈরি করা যেতে পারে। আপনি নিজের মনে এই বিষয়টি নিয়ে ভাবতে পারেন। আমি আপনাকে কোনো দিকে পক্ষপাত করতে বলছি না। সব কিছু শেষে ব্যবহারিক প্রশ্ন হলো, পুরো দেশের আয় কিভাবে প্রতিদিন সবচেয়ে ভালোভাবে বিতরণ করা যায়। যদি পৃথিবী কৃষিগতভাবে বিশাল খামারে মোটর লাঙল এবং রাসায়নিক সার দিয়ে চাষ করা হয় এবং শিল্পগতভাবে বিশাল বিদ্যুৎ চালিত কারখানায় যন্ত্রপাতি দিয়ে যা একটি মেয়ে পরিচালনা করতে পারে, তবে উৎপাদন এত বেশি হতে পারে যে সমান বিতরণে অদক্ষ শ্রমিকদের জন্য ম্যানেজার এবং বৈজ্ঞানিক কর্মীদের সমান পরিমাণ দেওয়া যায়। কিন্তু ভুলে যাবেন না, যখন আপনি শুনবেন যে আধুনিক যন্ত্রপাতি একটি মেয়েকে রানী অ্যানের শাসন আমলে হাজার পুরুষ যা উৎপন্ন করতে পারত তা উৎপন্ন করতে সক্ষম করেছে, তখন এই বিস্ময়কর বৃদ্ধি সূঁচ, স্টিলের পিন এবং দেশলাইয়ের মতো জিনিস অন্তর্ভুক্ত করে যা আমরা খেতে, পান করতে বা পড়তে পারি না। খুব ছোট শিশুরা সূঁচ এবং দেশলাই আগ্রহে খায়, কিন্তু এই খাদ্য পুষ্টিকর নয়। এবং যদিও আমরা এখন আকাশকেও চাষ করতে পারি, নাইট্রোজেন টেনে আমাদের ঘাসের গুণমান বাড়িয়ে, ফলে আমাদের গবাদি পশু, দুধ, মাখন এবং ডিমের গুণমান বাড়িয়ে প্রকৃতির হাতে এমন কৌশল থাকতে পারে যার রসায়নবিদরা তাকে খুব লোভের সঙ্গে শোষণ করলে আমাদের বাধা দেবে। এইবার সংক্ষেপে বলি, স্বাধীনতার স্বপ্ন থেকে এই আশা মুছে ফেলুন যে আপনি সবসময় যা খুশি তাই করতে পারবেন। দিনের কমপক্ষে 12 ঘন্টা প্রকৃতি আপনাকে নির্দিষ্ট কাজ করতে আদেশ দেয় এবং আপনি না করলে তা আপনাকে মেরে ফেলবে। এটি 12 ঘন্টা কাজের জন্য রেখে দেয় এবং এখানেও প্রকৃতি আপনাকে মেরে ফেলবে যদি আপনি নিজে আপনার জীবিকা উপার্জন না করেন বা অন্য কাউকে দিয়ে তা উপার্জন না করান। যদি আপনি একটি সভ্য দেশে বাস করেন, তবে আপনার স্বাধীনতা দেশের আইন দ্বারা সীমিত, যা পুলিশ দ্বারা প্রয়োগ করা হয়, যারা আপনাকে এটি করতে এবং এটি না করতে বাধ্য করে এবং কর দিতে বাধ্য করে। আপনি যদি এই আইনগুলো না মানেন, তবে আদালত আপনাকে কারাগারে পাঠাবে এবং যদি আপনি খুব বেশি দূর যান, তবে মেরে ফেলবে। যদি আইনগুলো যুক্তিসঙ্গত হয় এবং নিরপেক্ষভাবে প্রশাসিত হয়, তবে আপনার অভিযোগ করার কোনো কারণ নেই, কারণ তারা আপনাকে আক্রমণ, রাস্তার ডাকাতি এবং সাধারণ অরাজকতার বিরুদ্ধে রক্ষা করে আপনার স্বাধীনতা বাড়ায়। কিন্তু বর্তমানে সমাজ যেভাবে গঠিত, তাতে আপনার উপর আরও একটি অনেক বেশি ঘনিষ্ঠ বাধ্যবাধকতা আছে, আপনার জমিদারের এবং আপনার নিয়োগকর্তার। আপনার জমিদার আপনাকে তার জমিতে থাকতে দিতে অস্বীকার করতে পারে যদি আপনি গির্জার পরিবর্তে চ্যাপেলে যান বা তার মনোনীত ব্যক্তির পরিবর্তে অন্য কাউকে ভোট দেন, বা যদিও আপনি অস্টিওপ্যাথি অনুশীলন করেন বা দোকান খোলেন। আপনার নিয়োগকর্তা আপনার পোশাকের কাট, রং এবং অবস্থা এবং আপনার কাজের সময় নির্ধারণ করতে পারে। তিনি যে কোনো মুহূর্তে আপনাকে রাস্তায় ফেলে দিতে পারেন, বেকার নামে পরিচিত হতাশ আত্মার দলে যোগ দিতে। সংক্ষেপে, তার আপনার উপর ক্ষমতা যে কোনো রাজনৈতিক স্বৈর শাসকের চেয়ে অনেক বেশি। আপনার বর্তমান একমাত্র প্রতিকার হলো ট্রেড ইউনিয়নের অস্ত্র, ধর্মঘট, যা পুরনো প্রাচ্য কৌশল। আপনার নিয়োগকর্তার দোরগোড়ায় অনাহারে থাকা যতক্ষণ না তিনি আপনার প্রতি ন্যায় বিচার করেন। এখন যেহেতু এই দেশে পুলিশ আপনাকে আপনার নিয়োগকর্তার দোরগোড়ায় অনাহারে থাকতে দেবে না, তাই আপনাকে নিজের দোরগোড়ায়, যদি তা থাকে, অনাহারে থাকতে হবে। ধর্মঘটের চরম রূপ
সমস্ত শ্রমিকদের একযোগে সাধারণ ধর্মঘট মানুষের মূর্খতার চরম রূপ। কারণ যদি সম্পূর্ণভাবে সম্পন্ন হয় তবে এটি এক সপ্তাহে মানব জাতিকে নিশ্চিহ্ন করবে এবং শ্রমিকরাই প্রথমে মারা যাবে। সাধারণ ধর্মঘট ট্রেড ইউনিয়নবাদের পাগলামি। বিবেকবান ট্রেড ইউনিয়নবাদ কখনো একবারে একটি বড় ধর্মঘটের বেশি সমর্থন করবে না। অন্য সব ব্যবসা ওভারটাইম কাজ করে তাকে সমর্থন করবে। এখন আসুন এটিকে সংখ্যায় প্রকাশ করি। যদি আপনাকে দিনে 12 ঘন্টা কাজ করতে হয় তবে আপনার কাছে 4 ঘন্টা সময় থাকে যা খুশি তাই করার। দেশের আইনের অধীন এবং আপনার কাছে যথেষ্ট টাকা থাকলে একটি আকর্ষণীয় বই কেনার জন্য বা সিনেমার টিকিট কাটার জন্য বা অর্ধেক ছুটির দিনে ফুটবল ম্যাচে যাওয়ার জন্য বা যা আপনার খুশি করার জন্য। কিন্তু এখানেও প্রকৃতি অনেক হস্তক্ষেপ করবে, কারণ যদি আপনার 8 ঘন্টার কাজ কঠিন শারীরিক কাজ হয় এবং বাড়ি ফিরে আপনি আমার বই পড়ে আপনার মন উন্নত করতে চান, তবে আপনি 8 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং আপনার মন তার বর্তমান অন্ধকার অবস্থাতেই থেকে যাবে। আমি ধরে নিচ্ছি তাহলে আমাদের মধ্যে 9 জনই আরও বেশি স্বাধীনতা চায় এবং এই কারণেই আমরা এটি সম্পর্কে ওয়্যারলেস আলোচনা শুনি। যতক্ষণ আমরা এভাবে চলি, ভোট এবং ভাতায় সন্তুষ্ট, আমরা একে অপরকে যে একমাত্র পরামর্শ দিতে পারি তা হল শেক্সপিয়ারের ইয়াগোর, তোমার পার্সে টাকা রাখো। কিন্তু যেহেতু আমরা বেতনের দিনে খুব কম টাকা পার্সে রাখতে পারি এবং বাকি সপ্তাহে অন্যরা তা থেকে টাকা বের করে নেয়, ইয়াগোর পরামর্শ খুব ব্যবহারিক নয়। আমাদের যা চাই তা পেতে হলে আমাদের রাজনীতি পরিবর্তন করতে হবে এবং এদিকে আমাদের স্বাধীনতা নিয়ে বড় বড় কথা বন্ধ করতে হবে, কারণ ইংল্যান্ডের মানুষ গুচ্ছের মধ্যে জানে না স্বাধীনতা কি, কারণ তারা কখনো এটি পায়নি। স্বাধীনতাকে তার পুরনো ইংরেজি নামে অবসর বলুন এবং ন্যায্য কাজের বিনিময় আরও অবসর এবং আরও টাকা উপভোগ করার জন্য ক্রমাগত দাবি করুন। এবং আমরা রুল ব্রিটানিয়া গাওয়া বন্ধ করি যতক্ষণ না আমরা এটিকে সত্য করি। যতক্ষণ না করি ততক্ষণ কখনো সংসদীয় প্রার্থীর জন্য ভোট দেবেন না, যিনি আমাদের স্বাধীনতা এবং স্বাধীনতার প্রতি আমাদের ভালোবাসার কথা বলেন, কারণ তিনি যে রাজনৈতিক নামই নিন না কেন তিনি মূলত একজন নৈরাজ্যবাদী, যিনি আমাদের শ্রমে বাঁচতে চান এবং আসলে পুলিশের হাতে ধরা পড়ার যোগ্য। সবশেষে ধরুন আমরা অবশেষে অনেক বেশি অবসর এবং আমরা যা অভ্যস্ত তার চেয়ে অনেক বেশি টাকা জিতে ফেললাম। আমরা এটা নিয়ে কি করব? আমাকে শৈশবে শেখানো হয়েছিল যে শয়তান অলস হাতের জন্য দুষ্টুমি খুঁজে বের করবে। আমি দেখেছি মানুষ সম্পদে এসে তাদের সুখ, তাদের স্বাস্থ্য এবং অবশেষে তাদের জীবন হারিয়েছে, যেন তারা শ্যাম্পেন এবং সিগারের পরিবর্তে প্রতিদিন ইঁদুরের বিষ খেয়েছে। অবসরের সঙ্গে কি করতে হবে তা জানা মোটেই সহজ নয় যদি না আমরা এর জন্য প্রস্তুত হয়ে থাকি। তাই আমি আপনাকে একটি ধাঁধা দিয়ে ছেড়ে যাব, জানি আপনি ভাবতে থাকবেন। আপনার যদি পছন্দের সুযোগ থাকে, আপনি কি দিনে 8 ঘন্টা কাজ করে 45-এ পূর্ণ পেনশন নিয়ে অবসর নেবেন, নাকি 4 ঘন্টা কাজ করে 70 বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যাবেন? এখন দয়া করে উত্তরটি আমাকে পাঠাবেন না, আপনার স্ত্রীর সঙ্গে এটি নিয়ে আলোচনা করুন। আজ 2025 সালের 15ই আগস্ট, ভারতবর্ষের 78তম স্বাধীনতা দিবসে আপনারা শুনলেন জর্জ বার্নার্ড শয়ের
1935 সালে সম্প্রচারিত রেডিও বক্তব্য ফ্রিডম। প্রায় 90 বছর আগে শয়ের বলা কথার সঙ্গে আজকের মিল পাচ্ছেন কি? স্বাধীনতা, তার নিজের হোক বা দেশের, সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেল 32.5 ভাজায়। চলুন আমরা সবাই মিলে স্বাধীন হওয়ার চেষ্টা করি।